নমস্কার, করোনা সতর্কতায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন একটি প্রশ্ন, কবে আমরা প্রত্যেকেই সুস্থতার পথে যাব, এবং সেটা ভ্যাকসিনের মাধ্যমে। কোভিশিল্ড এবং কিভাবে সে সত্যি এই করোনা যে ভাইরাস তাকে তার সঙ্গে শিল্ড হিসেবে তার এগেনস্টে কাজ করবে, এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষা বিধি কতটাই বা আমরা বজায় রাখতে পারবো, সেগুলো নিয়ে নানাবিধ বিষয়ে অনেকগুলো প্রশ্ন মনে ঘুরছে প্রত্যেকেরই। সন্দিহান আমরা যে কতটা আমাদের শরীর নিতে পারবে, শারীরিক কন্ডিশনই বা কী হতে পারে, এর কোনো সাইড এফেক্ট আছে কি, আর যদি বা না থাকে তাহলে যদিও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, ঘোষণা করা হয়েছে যে সকলকেই বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে যাতে তারা সুস্থতার পথে যায়। রাজ্যবাসীর ক্ষেত্রেও সেরকমই বার্তা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীও দিয়েছেন এবং কেন্দ্র থেকে তাকে দেওয়াই হয়েছিল। করোনা সতর্কতা অনুষ্ঠানে আজকে ধীরে 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 এই পর্বে আমরা এসেছি একেবারে গোড়ার দিকে। করোনা আক্রান্ত এবং ভাইরাস ছড়িয়ে যাওয়ার সময় থেকে আমাদের এই অনুষ্ঠানের সূত্রপাত, এবং সেখান থেকে আজকে ভ্যাকসিনেশনের জায়গা পর্যন্ত আমরা অনুষ্ঠানটিকেও এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক যেন স্টেপ বাই স্টেপ যেমন পরিবর্তন হচ্ছে পরিস্থিতির, ঠিক একইভাবে আমাদের এই অনুষ্ঠানটাকেও আমরা এগোচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্কাইপে ডক্টর অরিন্দম বিশ্বাস। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর বিশ্বাসকে অনুষ্ঠানে আসার জন্য। এবং রয়েছেন আপনাদেরও অনেক মনে প্রশ্ন রয়েছে। আপনাদের প্রতিনিধি হয়ে যতটা সম্ভব আমরা এখান থেকে প্রশ্ন আমি করব। আপনাদেরও যদি মনে কোনো প্রশ্ন জমে থাকে অবশ্যই ফোন করুন আমাদের সরাসরি নাম্বার 9062206209-এ। আবার বলছি 9062206209-এ সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। ভ্যাকসিন এবং স্বাস্থ্য দপ্তরে সেটিকে সংরক্ষিত করা এবং একদম স্বাস্থ্যকর্মীদের প্রথম স্বেচ্ছাসেবীদের প্রথম এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, ধীরে 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 সেটা স্বাভাবিকত্বের মানে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া, এ পর্যন্ত আমরা সেটা জানি। এবং এমনও কথা বলা হচ্ছে সম্ভবত যে নিউ স্ট্রেন, সেই স্ট্রেনও কিন্তু কাজ করতে পারে এই ভ্যাকসিন। ডক্টর বিশ্বাসের কাছে আমার প্রথম প্রশ্ন যেটি যাবে, কোভিশিল্ড কতটা শিল্ড হিসেবে দাঁড়াতে পারে আমাদের জীবনে করোনা ভাইরাসকে তাড়াতে, এটা তো একটা বড় প্রশ্ন চিহ্ন। কিন্তু এটা আগামী দিনে আমাদের সুস্থতার জায়গাটা কতটা প্রশস্ত করতে পারে? দেখুন, যে কোনো ভ্যাকসিন প্রতিষেধক দেওয়ার পরে তার সাফল্যটা আমরা মেপে নিতে পারবো। আমরা প্রথমে আশা করব যে এই প্রতিষেধক সফলতা লাভ করবে, পরীক্ষায় উত্তীর্ণ করবে, মানুষকে বিপদ থেকে রক্ষা করবে, আর তার সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন হয়ে থাকবে। কিন্তু পুরোটাই এমন একটা সময়, এই সন্ধিক্ষণে ভ্যাকসিন বা প্রতিষেধকটা এলো যখন আমাদের কিন্তু একটা হুড়োহুড়ির মধ্যে আছি। অস্বীকার করার নেই, সারা বিশ্বব্যাপী একটা মহামারী, তাকে আমাদের শেষ করতে হবে। আমাদের দাপটটা আমরা দেখেছি, বহু মানুষের মৃত্যু হয়েছে। সেখানে পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন আর নিখুঁত একটা প্রতিষেধক দিতে হবে। প্রতিষেধক তৃতীয় স্তরের আগেই ভারতবর্ষ চেষ্টা করেছে এটাকে আনার, দেওয়ার, বিতরণ করার। কিন্তু প্রথমেই একদিন দুদিনে কেউ বলতে পারবে না এই ভ্যাকসিন কিরকম করবে, কিরকম ভাবে প্রতিক্রিয়া শরীরের মধ্যে হবে। যত দিন যাবে তত কিন্তু আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। সেটা 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। কারণ প্রতিষেধকের একটা মূল ভিত্তি আমাদের বুঝতে হবে। প্রতিষেধক কিন্তু ওষুধ নয়, আজকে বললে ঘন্টা দুয়েকের মধ্যে কাজ করবে না। প্রতিষেধককে সময় দিতে লাগবে, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যেসব গবেষণার ফল আমাদের সামনে এসছে, সেটা অ্যাস্ট্রাজেনিকার একটা ফল দেখিয়েছে ওরা 60%, ফাইজার দেখিয়েছে 90%, তারতম্য আছে। কিন্তু 60%-র ওপর হলে আমরা সেটাকে নিশ্চয়ই একটা ইতিবাচক দিক বলেই গণ্য করব। ডক্টর বিশ্বাস, যেমন বলা হচ্ছে যেহেতু স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা একটি কথা বলেছেন যে প্রায় 6 লক্ষ রয়েছেন স্বাস্থ্যকর্মী,
চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে। তো এই 6 লক্ষ স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনেশনের জন্য 2টি করে ডোজ দরকার, তার মানে 12 লক্ষ ডোজ দরকার। এবারে এই মুহূর্তে কতটা তারা সেটিকে দিতে পারবে, এটা একটা বড় বিষয়, মানে প্রথম ধাপটায়। কারণ প্রথম ধাপে কেউ টিকা পেলো, তারপরে সে সুস্থ হয়ে গেল, আদৌ কি তাই, নাকি ওই 2টো ডোজই আসল, মানে একটা কমপ্লিটনেস আসছে ভ্যাকসিনেশনের? দেখুন, আপাতত যতটুকু গাইডলাইন, সত্যি কথা শ্বেতপত্র তো এখনো প্রকাশিত হয়নি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা ধোঁয়াশা আছে। এই নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে আমরা কেউই জ্ঞান লাভ করিনি, কারণ এটা সরকারিভাবে এটা প্রকাশিত হবে, তখন জানানো হবে এই দুটো ভ্যাকসিন নেওয়ার পর, এই দুটো ডোজ নেওয়ার পর আর ভবিষ্যতে কোনো ডোজ লাগবে কিনা। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এটাকে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বলা হয়। প্রতিষেধকের কয়েকটা ভাগ আছে। আপনি দেখবেন মামস মিজলসটাকে আমরা বলি লাইভ অ্যাটিনুয়েটেড। এই ভ্যাকসিনটা যেটা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, সেটা যাচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। অর্থাৎ কি, সেই মানেটা আমাদের বুঝতে হবে। ভাইরাসটা কিন্তু মৃত, তার শরীরটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি আরেকজনের শরীরে, এই শরীরের মধ্যে থেকে তারপর তাকে একটা মানে শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া করা, শরীর তখন প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে তুলবে, কারণ সে একটা বহিরাগত বস্তু। এই সেই বস্তুটাকে শরীর যখন চিহ্নিত করবে বহিরাগত হিসেবে, তখন আমরা বুঝতে পারবো শরীর কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা তুলে ধরবে। এই যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটা আমরা বলছি, সেইটা কিন্তু একটা কথা বলে রাখি, সেটা কিন্তু কিছুটা দুর্বল হয় লাইভ ভ্যাকসিনের থেকে। সেই জন্যই এখানে বুস্টার ডোজটা দিয়ে শরীরের প্রতিরোধ করার ক্ষমতাটাকে আরো শক্তি বৃদ্ধি করার একটা উপায়। আর তার সাথে আসল জিনিসটা কি লাগে, মেমোরি সেলস। আমরা যখন কোনো কিছুতে লড়াই শুরু করি, তখন শরীরের যাতে ভবিষ্যতে মেমোরি সেলস থাকে, মেমোরি সেলস হচ্ছে মনে রাখবে যে ভবিষ্যতে যদি এইরকম পরিকাঠামো নিয়ে কোনো ভাইরাস বা কোনো জীবাণু শরীরে প্রবেশ করে, শরীর কিন্তু সেখানে একটা লড়বে, শরীর তৈরি করবে, তাদের শক্তিশালী করে তুলবে, প্রতিরোধ করার ক্ষমতা। তখন এই ভাইরাসকে নিঃশেষ করতে খুব অল্প সময় হয়ে যাবে, শরীরের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সেই জন্যই এই ভ্যাকসিন দুবার দেওয়া হচ্ছে। এর পরবর্তীকালে আর কতদিন লাগবে, কিভাবে লাগবে, সেইটা কিন্তু সবাই আমাদের বলবে। ডক্টর বিশ্বাস বলছে 70% মানে ছাড়পত্র কিন্তু কোভিশিল্ডকে দেওয়া হয়েছে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে আমাদের ভারতের সিরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বানানো কোভিশিল্ডকে 70% কিন্তু পজিটিভ দেখানো হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, মানুষ তো, মানুষের নজরটা 70 থেকে 30%-এর দিকে বেশি চলে যায়। তো সেইখানে তারা একটা প্রশ্ন রাখতেই পারে যে আমাদের দেশবাসী, মানে রাজ্যবাসী, দেশবাসী সব মিলিয়ে বলছি, বিভিন্ন ধরনের মানুষের বসবাস, নানান রোগ ব্যাধি নিয়ে বসবাস রয়েছে। সুতরাং অলরেডি যাদের শরীরে নানা রকম রোগ বাসা বেঁধেছে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা কীরকমভাবে কাজ করবে, আদৌ কাজ করবে কিনা, যেহেতু 70%-এর একটা কার্যকারিতা দেখানো যাচ্ছে, পুরোটা নয়। দেখুন, একটা কথা সত্যি কথা, কোভিড তো একটা প্রহেলিকা, সেই রহস্যভেদ আমরা করতে সম্পূর্ণভাবে পারিনি। কিন্তু তার মধ্যে যেটা ইতিবাচক দিক, সেইটা হচ্ছে আজকে 1 বছরের মাথায় একটা প্রতিষেধক তৈরি করতে পেরেছে। এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, এটাকে খাটো করে দেখলে হবে না। কিন্তু মানুষের মধ্যে নানান প্রশ্ন আছে, প্রশ্ন অনেকেই করছে, অস্বীকার করার নেই। আমি আবার বলবো, এই মুহূর্তে যদি আমি বলি যে একদম নিখুঁত, ভুল হবে। যত দিন যাবে তত কিন্তু স্পষ্ট হবে ভ্যাকসিনের কতটা সফলতা লাভ করলো, ভ্যাকসিনের সাফল্য, সেইটা কিন্তু প্রমাণিত হবে বেশ কয়েক মাস যাওয়ার পর। তো সেই ক্ষেত্রে সব জায়গায় সারা বিশ্বে তো ভ্যাকসিন সবাই নেবে, তখন তো আমরা বুঝতে পারবো, এবং অধিকাংশ মানুষই এই ভ্যাকসিন নেবে। 30% হয়তো কাজ করবে না, সেটা অন্য জিনিস। আর আরেকটা কথা, যে এই ভ্যাকসিনটা কম ক্ষতি করবে এই কারণে, কারণ এটা ইনঅ্যাক্টিভেটেড, এটা মরে যাওয়া ভাইরাসটা শরীরে ঢুকছে।
এইটা কিন্তু লাইভ অ্যাটেনিউয়েটেড না, যেরকম বাম্পস, মিজলস, রুবেলা, এই তিনটে ভ্যাকসিন কিন্তু লাইভ অ্যাটেনিউয়েটেড। কি অর্থাৎ ভ্যাকসিন, ভাইরাসটা বেঁচে আছে কিন্তু তার শক্তিটা কমে গেছে, শক্তির ক্ষয় করে দেওয়া হলো, তখন শরীরে প্রবেশ করলো। সেটা কিন্তু যেরকম উল্লেখযোগ্য এবং অনেক বেশি শক্তিশালী হয়। কিন্তু আবার এই ভ্যাকসিন যাদের একেবারে প্রতিরোধ করার ক্ষমতা ক্ষীণ হয়ে আসে, যেরকম এইচআইভি পেশেন্ট, যেরকম ক্যান্সার কেমোথেরাপিতে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন বা স্টেরয়েডে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতে পারে। সেই ক্ষেত্রে এই কোভ্যাক্সিন ক্ষতিটার সম্ভাবনা কিন্তু কম। তো সে কারণে আমি আশাবাদী যে এই ভ্যাকসিন সফলভাবে উত্তীর্ণ হবে এই পরীক্ষায় এবং মানুষ করোনা মুক্ত হবে এবং সারা বিশ্ব থেকে করোনা মুক্ত হবে, সেই প্রয়াসটা আমরা সফল হতে চলেছি। তবে আবার বলছি, সম্পূর্ণভাবে যখন গবেষণার ফল আসবে তখনই সম্ভব। বেশ কয়েক মাস কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু ভ্যাকসিন আসাটা একটা ইতিবাচক দিক হয়েছে। এটা তো একদম আমাদের বাস্তবিক বিষয় যে একটা ইতিবাচক দিক, এবং আমরা সেদিকেই এগোচ্ছি ধীরে ধীরে। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে একদম গোড়ার থেকে যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ হয়েছে এবং যেভাবে তার উত্থান এবং পতনের দিকে যাচ্ছে, আমরা ঠিক সেভাবেই এগোচ্ছি, আমাদের এগোনোটাও তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে এই যে যারা অলরেডি কোভিড থেকে ফিরে এসেছে, সুস্থ হয়ে এসেছে, অর্থাৎ তাদের হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে। বলা হচ্ছিল একটা সময় যে হার্ড ইমিউনিটি ক্রিয়েট হচ্ছে, তো অলরেডি যদি এই চেনটা তৈরি হতে শুরু করে তাহলে এই কোভিশিল্ডের প্রয়োজনীয়তা কতটা আরও বেশি কার্যকরী হতে পারে, কারণ অলরেডি অনেকেই কিন্তু সুস্থ, তারাও কি তাহলে নেবে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটা খুব সুন্দর বাস্তবিক দিক আপনি প্রশ্নের মধ্যে রেখেছেন। যে কোভিড থেকে আক্রান্ত হয়ে সেরে ওঠা মানুষের, তাদের মধ্যে প্রশ্ন আমরা তো ঠিক হয়ে গেছি আমরা প্রতিষেধক নেব কিনা। আবার বলছি, এই মানুষদের কতদিন এই অ্যান্টিবডি শরীরে থাকবে, চিরস্থায়ী থাকবে না ক্ষণস্থায়ী থাকবে হবে, সেইটা কিন্তু প্রশ্নের মুখে। সুতরাং তাদেরকেও কিন্তু নিতে হবে, কারণ আমরা সুরক্ষিত থাকতে গেলে আমরা কোনো বিপদ ডেকে আনবো না। আর বিপদ যদি না ডাকতে হয় তাহলে কিন্তু আমরা প্রতিষেধকের ওপর ভরসা করে আগামী দিন এগোতে হবে, কারণ প্রতিষেধকই আলোটা দেখিয়েছে। আমরা অনেকটা দিন অন্ধকারের মধ্যে ছিল, আর পথটা তো আপনি অনেকবার আলোচনা করেছি, কুসুমাস্তীর্ণ পথ কিন্তু ছিল না, ফুল দিয়ে ছড়ানো পথ কিন্তু ছিল না, অনেক বাধা বিপত্তি দিয়ে আমাদের এগোতে হয়েছে। এবং একটা প্রতিষেধক যখন তৈরি হয়েছে, বেশ কয়েকটা প্রতিষেধকের প্রস্তুতকারকরা তৈরি করেছে, তো আমাদের ভরসাটা রাখা উচিত প্রতিষেধকের ওপর। যাদের হয়েছে তাদের ক্ষেত্রে স্পষ্ট বার্তা, তাদেরকেও কিন্তু নিতে হবে। প্রথম ডোজ, যে দুটো ডোজের কথা বলা হচ্ছে, প্রথম যে ডোজটি নেওয়া হবে তারপরে, আমি সাধারণের ক্ষেত্রে বলছি, যখন আম জনতার মধ্যে এই ভ্যাকসিনেশনের কাজটি শুরু হবে, প্রথম ডোজ নেওয়ার পরেই মানুষের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? যদিও স্বাস্থ্য দপ্তর থেকে তারা বলে দেবে, কিন্তু আগাম একটা বার্তা আমার মনে হয় মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়া উচিত, কারণ এখনও তো মানুষ মাস্কবিহীন ঘুরছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাস্ক কি ম্যান্ডেটারি তখনও দ্বিতীয় ডোজ পড়ার আগে? প্রতিষেধক কাজ করতে করতে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। আজকে প্রতিষেধক নিয়ে কাল থেকে আমি যদি ভাবি আমি করোনা আমাকে আক্রমণ করবে না, সেটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হবে বা বুঝতে ভুল করবে মানুষ। সেই জন্য সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার, যে ভ্যাকসিন সম্পূর্ণ হওয়ার পর, দুটো ডোজ সম্পূর্ণ হওয়ার পরও বেশ কয়েক মাস কিন্তু আপনারা যে বিধান, স্বাস্থ্যবিধান আছে সরকারের দ্বারা তৈরি করা বা সরকার যেগুলো ঘোষণা করেছে, সেই ব্যবস্থাগুলো আপনারা কিন্তু মেনে চলুন, অমান্য করবেন না। ভ্যাকসিন কিন্তু ট্যাবলেট নয়, ভ্যাকসিন কিন্তু আমাদের আইভি অ্যান্টিবায়োটিক নয়, ইঞ্জেকশনের মারফত অ্যান্টিবায়োটিক না যে কয়েক ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেবে। ভ্যাকসিনকে তৈরি করতে গেলে, যেখানে আমি বারংবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে মেমোরি সেলস তৈরি করতে গেলে ভ্যাকসিনকে সময় দিতে লাগবে। তখন শরীরকে সময়টা দেওয়ার পর শরীর সেই ভারসাম্যটা রেখে অনেক মেমোরি সেল তৈরি করবে, যেই সেল ভবিষ্যতে কিন্তু
প্রতিহত করতে পারবে আমরা যদি কোনোভাবে আমাদের আক্রান্ত হই বা কি কোনো এই ভাইরাস বা এরকম পরিকাঠামোর কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বা আক্রমণ করে। সেই প্রতিহত করার জন্য মেমরি সেলস লাগবে, যারা লড়বে, যারা পাঠাবে সৈন্যদল বা যারা পাঠাবে একটা প্রদাহের জন্য পরিবেশ তৈরি করা এবং ভাইরাসকে নিঃশেষ করা। সেই ক্ষেত্রে আমরা সহজে যদি অবলীলায় ঘুরতে বেরিয়ে যাই এই সময়টাতে, সেই ভ্যাকসিন নেওয়ার বেশ কয়েক মাস অবধি কিন্তু আমাদের যা যা আমরা মেনে চলেছি এতদিন সেই বিষয়টা কিন্তু মান্যতা দেব। অমান্য করলে কিন্তু চলবে না। আমাদের সুরক্ষিত রাখতে হবে, আমাদের বাঁচতে হবে, আমাদের ভালো থাকতে হবে। একদম। একটা ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাবলি থেকে পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ বলুন। বলছি আমার এই যে করোনা ভ্যাকসিন নেওয়া আসছে, আমি তো খুবই আনন্দিত, খুবই খুশি, আপ্লুত, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু এর আগে আমি স্যারকে আমি আরেকবার ফোন করেছিলাম যে আমার কিছু শারীরিক অবস্থা খুব খারাপ আছে, মানে আমার আছে, রক্তহীনতা আছে, আর থাইরয়েড আছে, তারপরে আপনার হাতের কিছু প্রবলেম আছে, মানে ব্লকেজের দিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে আপনার ক্যারোটিন, মানে যেটা বলে কিডনি 1/4 আছে, 1.4। ক্রিয়েটিনিন। হ্যাঁ, কিডনির। আর আপনার হাই প্রেশার। আমি জানতে চাই স্যারের কাছ থেকে যে আমার পক্ষে কি এটা নেওয়া সম্ভব, ভ্যাকসিনটা নেওয়া কি সম্ভব, বা নিজের কটা ডোজ নিতে হবে, আমি কিরকম থাকবো? আপনার বয়স কত? আমার বয়স 49 বছর বয়স। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন। একটা প্রশ্ন, মানে ওনার অনেকগুলো আনুষঙ্গিক রোগ আছে। এই আনুষঙ্গিক রোগ থাকার জন্য ওনার মধ্যে একটা ভয় কাজ করছে যে উনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা। উনি কিন্তু আগ্রহী ভ্যাকসিন প্রতিষেধক নেওয়ার, কিন্তু উনি যখন প্রতিষেধক নেওয়ার সুযোগ পাবেন উনি ওনার পারিবারিক চিকিৎসকের সাথে একবার যোগাযোগ করে দেবেন। কিন্তু আমার এই মুহূর্তে যা মনে হলো, ওনার আনুষঙ্গিক রোগগুলোর কথা যা উনি উল্লেখ করলেন, তাতে আবার মনে হলো ওনার কিন্তু প্রতিষেধক নেওয়ার কোনো বাধা নেই। কিন্তু আবার বলছি, প্রথমে তো স্বাস্থ্যকর্মী, যত দিন যাবে সরকার কিন্তু শ্বেতপত্র প্রকাশ করবেন যে কার কার দেওয়া যাবে, কার কার দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে গাইডলাইন আসবে। ওই গাইডলাইনটা আসার পর কিন্তু আমরাও পুরোপুরি জানতে পারবো, সাধারণ মানুষও জানতে পারবেন, আর চিকিৎসকের সাথে যোগাযোগ করে উনি ওনার ভ্যাকসিন নেওয়ার পরিস্থিতিতে আছেন কিনা বা সেই জায়গাটা আছে কিনা, সেইটা কিন্তু চিকিৎসকের সাথে আলাপচারিতা করার পরই কিন্তু এই সিদ্ধান্তে উপনীত ওনাকে হতে হবে। সুতরাং ভয় নয়, আপনি পরামর্শে থাকুন। সতর্ক তো আছি আমরা, এখন আর এই কথা বলা যায় না যে সতর্ক নেই, সতর্ক কম বেশি আমরা অনেকেই আছি, কিন্তু পরামর্শে থাকুন চিকিৎসকের, তারাই গাইডলাইন্স দিতে পারবেন। ডক্টর বিশ্বাসও অলরেডি আপনাকে গাইড করলেন যে টেনশনের কিছু নেই। হ্যালো, হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি একটু, হ্যাঁ আমি সুস্মিতা চ্যাটার্জি বলছি খড়দার থেকে। আচ্ছা বলুন। এই ভ্যাকসিনটা এসছে, এটা তো আমরা খুবই আনন্দিত এবং একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা যেটা জানার ছিল আমাদের, যে এই যে ভ্যাকসিনটা এসছে এটা কি করে আমরা পাবো, যে তার প্রসিডিওরটা, যে কি করে আমরা এটা গাইডলাইনটা পাবো, যে কোথায় গেলে এটা রেজিস্ট্রেশনটা হবে, সেটা যদি একটু আপনারা ক্লিয়ার বলে দেন তাহলে মনে হয় অনেকটা উপকৃত হই আমরা। আর মানে আর কোনো মানে অন্য কোনো ধরনের সুগার বা থাইরয়েড এগুলো থাকলে তাদের কি দুটো ডোজ নেওয়া যাবে বা কি ডিস্টেন্স, এগুলো যদি একটু বলে দেন। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আমরা এটা নিয়ে আলোচনা করছি। ডক্টর বিশ্বাস, ওনারও ওই একই প্রশ্ন যেটা আমি ভেঙে ভেঙে করছি। মানুষের মধ্যে আগ্রহটা বাড়ছে, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কিন্তু যে ভ্যাকসিন এসছে, প্রতিষেধক এসছে, মানুষের নেওয়ার যে গ্রহণ করার যে আগ্রহ, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। ওনার মধ্যেও এই যে আগ্রহটা নেওয়া, এখন সরকার তো এখনো পর্যন্ত সরাসরি পরিষ্কারভাবে কিন্তু আমাদের কাছে কোনো কিছু ব্যক্ত করেননি যে কিভাবে মানুষ এই গ্রহণ করবে। তবে যতটুকু আমার জানা, মানে যতটুকু পড়াশুনো করে বিভিন্ন জায়গায়, কারণ এই ভ্যাকসিন তো আপনি বাড়িতে বাড়িতে দিতে পারবেন না, নির্দিষ্ট কিছু জায়গায়
রাখা হবে, কারণ এই ভ্যাকসিন 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আপনাকে এটা এই তাপমাত্রায় আপনাকে সুরক্ষিত রাখতে হবে। কারণ ভ্যাকসিন তো একটা 3টে জিনিস, ভ্যাকসিন তৈরি, তারপর ভায়ালের মধ্যে ঢুকালাম, তারপর তার সাথে সিরিজ থাকবে, তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে সুরক্ষিত রাখা, এবং সেটা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখা যাবে। এটাই সব থেকে ভালো দিকটা, কারণ অন্যান্য ভ্যাকসিন যেগুলো মডার্না বা ফাইজারের ভ্যাকসিন, সেগুলো কিন্তু -70 -90 এইরকম তাপমাত্রায় কিন্তু রাখা, যেটা ভারতবর্ষের পক্ষে অসম্ভব। তো আর আমাদের 28,000 এই ফেসিলিটি আছে ভারতবর্ষে, সারা সমগ্র ভারতবর্ষে মাত্র কিন্তু 28,000 ফেসিলিটি আছে। তো এই জায়গায় আরেকটা কথা ছোট্ট বলা দরকার, প্যাথ বলে একটা কোম্পানি, সেইখানে ভ্যাকসিনটা ঠিক আছে কিনা, ভায়ালটা ঠিক আছে কিনা সেইটা নির্ধারণ করে। সেটা সারা বিশ্বে কিন্তু একটা সংস্থাই করে, সেটা প্যাথ। সেইটা ওপর নির্ভর করে আমাদের কিন্তু এই ভ্যাকসিনটাকে সরবরাহ করতে হবে। এই মুহূর্তে যেটা দরকার, ওনার অনেকগুলো প্রশ্ন ছিল, কোথায় পাবেন, সরকার নিশ্চয়ই সব জানিয়ে দেবে, নির্দিষ্ট কোন জায়গায় গিয়ে ওনাকে কিভাবে নথিভুক্ত করতে হবে, ওরা নাম লিপিবদ্ধ করতে হবে, তারপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন উনি ভ্যাকসিনের জন্য সঠিক মানুষ কিনা, সেটা প্রয়োজন, আর কি কি আনুষঙ্গিক রোগ। তবে এইটুকু আমার যা ধারণা এত বছর ধরে পড়াশোনার ফল, সেটা হচ্ছে থাইরয়েডের সাথে কিন্তু কোনো ভ্যাকসিনের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, যদি না কোনো বড় রিয়াকশন কিছু হয়। কিন্তু থাইরয়েডের পেশেন্টরা নিশ্চিন্তে ভ্যাকসিন নিতে পারবে, প্রতিষেধক নিতে পারবে। আমার মনে হয় ওনাকে একটু অপেক্ষা করতে হবে, এত বছর তো পেরিয়ে গেল, অপেক্ষা তো আমরা করেছি, আমরা চেষ্টা করেছি আমাদের ধৈর্যটাকে ধরে রাখার, আর একটু কয়েক মাসের ধৈর্য ধরে রাখা। তো তারপর সরকার নিশ্চয়ই জানিয়ে দেবে কি কোথায় কোন জায়গায় ভ্যাকসিন পাবেন, প্রতিষেধক পাবেন। প্রশ্ন আরেকটা রয়ে যায় ডক্টর বিশ্বাস, সেটা হচ্ছে যে থাইরয়েড পেশেন্ট হয়তো নিশ্চিন্ত থাকলেন যে কোনো অসুবিধা নেই, তাহলে সুগার পেশেন্ট কী করবে, ডায়াবেটিক যারা তারা কী করবে, তাদের মধ্যে একটা টেনশন কাজ করে, কারণ একটা ডায়াবেটিস একাধিক রোগ নিয়ে আসে আমরা জানি। সুতরাং অলরেডি সে হয়তো ভিতরে অনেক রোগকে রেখে দিয়েছেন থ্রু ডায়াবেটিস, সুতরাং তারা কতটা সেফ অ্যান্ড ফাইন। আমি আসবো, একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর থেকে। হ্যাঁ, কি নাম আপনার? দেবজ্যোতি সাহা। বলুন, কি প্রশ্ন আছে? বললাম, ক্যান্সার পেশেন্ট কি এই কোভিড ট্যাবলেট খেতে পারবে? আপনাদের পরিবারে কার আছে? আপনাদের মধ্যেই কারোর আছে? আমারই ক্যান্সার। আচ্ছা আচ্ছা, মানে আপনি নিতে পারবেন কি না এই ভ্যাকসিন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, বা আবার বলছি, মৃত ভাইরাসকে প্রবেশ করিয়ে যে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলা যায়, তখন কিন্তু ক্যান্সার, কর্কট রোগে আক্রান্ত মানুষ কিন্তু এই ওষুধ নিতে, মানে এই প্রতিষেধক নিতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানা করা হয়, ওনার ক্ষেত্রটা নিশ্চয়ই বিবেচিত হবে। আবার নিজের ধারণা উনি নিতে পারবেন, কিন্তু এখনো প্রকাশিত হয়নি সেই গাইডলাইনগুলো, যে কোন কোন রোগের ক্ষেত্রে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। এখনো পর্যন্ত কিন্তু পুরো চিত্রটা আসেনি, সময় যত যাবে চিত্রটা আসবে। কিন্তু যদি আমরা পুরনো গবেষণার কথা দেখি, পড়াশুনো বিচারে দেখি, সেইখানে কিন্তু এই প্রতিষেধক ক্যান্সার পেশেন্টকে দেওয়া যাবে। লাইভ অ্যাটেনিউয়েটেড গুলো, যেটা আমি বললাম, উল্লেখ করেছিলাম, যে মাম্পস, মিজলস, রুবেলা, এই 3টে ভ্যাকসিন কিন্তু দেওয়া যায় না ক্যান্সার পেশেন্ট বা কোনো রকম যাদের প্রতিরোধ করার ক্ষমতা একেবারে শেষ সীমায় চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা। তবে আমি সম্পূর্ণভাবে, আমরা কেউ জানি না, সময় লাগবে, একটু কয়েক দিন অপেক্ষা করুন, আমরা নিশ্চয়ই একটা শ্বেতপত্র পাবো, সেখানে পরিষ্কারভাবে সবকিছু উল্লেখিত থাকবে, বলা থাকবে, এবং সেটা আপনাদের সাহায্য করবে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। একদম। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নীলগঞ্জ পঞ্চায়েতের বাসিন্দা। আমার নাম প্রশান্ত নস্কর। বলুন। আমি ভ্যাকসিন নিতে ইচ্ছুক, কিন্তু আমার
60 ঊর্ধ্ব বয়স, কিন্তু আমার গায়ে অ্যালার্জি হয় ডিম খেলে, অন্য কিছু না। আমি নিয়মিত যোগব্যায়ামও করি, আমার অসুবিধা হয় না কোনো, কিন্তু একটাই আমার অসুবিধে, ডিম খেলে খুব অ্যালার্জি হয় শরীরে। খুব বলতে এই পাশের গুলো একটু চুলকায়। আজকে আমি ভ্যাকসিন নেওয়ার যোগ্য বা দেবে আমাকে ডাক্তারবাবুরা, এটাই জানার। মানে আপনি অ্যালার্জেটিক, তো আপনি বলছেন যে আপনার পক্ষে এই ভ্যাকসিন সুটেবল কিনা, তাই তো? একদম, অন্য কিছু জানার নাই। আমার অন্য কোনো শরীরে কিছু হয় না, অসুবিধা হয় না কোনো। ওই 60-এর কাছাকাছি বয়স, পার হয়ে গেছে 1 বছর বেশি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছেন না তো। দেখুন, শুধুমাত্র ওনার আপনার প্রশ্ন অ্যালার্জি, হ্যাঁ। অ্যালার্জির ব্যাপারটা, অ্যালার্জিটা চিরস্থায়ী। অ্যালার্জি কিছু ওষুধ দিয়ে থামাতে হয়। আজকাল ইমিউনোথেরাপি এসছে, কেউ বলে কার্যকারিতা আছে, কেউ বলে নেই, বিভক্ত আছে। তো যখন একটা কথা, অ্যালার্জি অনেকে বলছে প্রথম ডোজ, এইখানে আবার একটু বুঝতে, সত্যি কথা ডাক্তার হিসেবে মানে আমার যা জ্ঞান, তাতে আমি জানি প্রথম ডোজে হওয়ার কথা নয়। কারণ আবার বলছি, প্রথমবার অ্যালার্জি মানে কি, শরীরের প্রতিরোধ করার ক্ষমতা অতিরিক্ত, বেশি শরীর কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে। যেটা অল্প হওয়ার কথা, যেটা না হওয়ার কথা, সেটা প্রতিক্রিয়া জানাচ্ছে। আজকে ওনার যেরকম ডিম খেলে হয়, কারুর বেগুন খেলে হয়, কারুর চিংড়ি মাছ খেলে হয়, কারুর কোনো ইলিশ মাছ খেলে হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যালার্জি, কারণ শরীর ইলিশটাকে দেখছে একটা বহিরাগত এবং চিহ্নিত করছে একটা বিপজ্জনক বস্তু হিসেবে, সেই কারণ শরীর প্রতিক্রিয়াটা একটু বেশি জানাচ্ছে। এইবার অ্যালার্জির ক্ষেত্রে একটা স্পষ্ট জিনিস, ওনার ভ্যাকসিনে যদি অনেকে বলছে প্রথম ডোজ, কিন্তু আবার যতটুকু জ্ঞান, যে প্রথম ডোজ দেওয়ার পরই অ্যালার্জি সাধারণ হতে পারে, কিন্তু বড় সড়ো রিয়াকশন কিন্তু প্রতিক্রিয়া হয় দ্বিতীয় ডোজের পর। কারণ শরীর তখন সিস্টেমটাকে একটি ফাইন টিউন করে ফেললো, যে এবার কিন্তু আমরা পরের বার এলে আমরা আরো বেশি দৃঢ়তার সঙ্গে লড়বো এবং লড়াইটা আরো বেশি সক্রিয় হবে। সেই ক্ষেত্রে ওনাকে নিশ্চয়ই চেষ্টা করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বাধা নেই। কিন্তু এখন ওনাকে তো আগে ভ্যাকসিনটা প্রথম ডোজটা পাক, তারপর বোঝা যাবে যে কিরকম প্রতিক্রিয়া ওনার শরীর জানাচ্ছে। ফাইন, আবারও আসছি আমরা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কুটঘাট থেকে বলছি, সাধনা মুখার্জি। আচ্ছা, বলুন। আচ্ছা, আমার হাজব্যান্ডের বয়স 71। হ্যাঁ। আর আমার হাজব্যান্ডের বয়স 71, ওনার নার্ভের খুব প্রবলেম আছে, আর সুগার, প্রেসার সবই আছে। মানে কি কি হবে ওনার ক্ষেত্রে, এটা আপনি শুনতে থাকুন ডক্টর বিশ্বাসকে। আমি এরকম একটা প্রশ্ন সেইটা করেছিলাম বলছি, যে যখন ডায়াবেটিক আসবে পেশেন্ট। ভ্যাকসিনটা উনি কি নিতে পারবেন? হ্যাঁ, আপনি শুনুন, ফোন ছেড়ে বলছেন উনি। আমিও ডক্টর বিশ্বাসে একটা প্রশ্ন করেছিলাম, যদিও উনি আমার প্রশ্নের ভাবে মানে একই রকম ভাবে ওনার প্রশ্নটা চলে এলো। ওনার হাজবেন্ডও কিন্তু ডায়াবেটিক পেশেন্ট এবং আরো অন্যান্য রোগ রয়েছে, কি করবেন? ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু মানা থাকার কথা না, হওয়ার কথা না। এবং আবার বলছি, একটা কথা আমি বারংবার উল্লেখ করলাম, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস পেশেন্টের মানে মানে না দেওয়ার কোনো কারণ নেই। তবে আবার বলছি, সেইটা কিন্তু আসুক, আরো মানুষ পাক, তখন বোঝা যাবে যে কে কিভাবে কার কিভাবে প্রতিক্রিয়া হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো যতটা দিন যাবে তখন বোঝা যাবে। কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের আমরা কন্ট্রা ইন্ডিকেশন যেটা বলি সেটা নয়। লাইভের ক্ষেত্রে সেখানে আমরা যদি কিডনির সমস্যা থাকে সেখানে হতে পারে, কিন্তু এইটা মানে নির্ভর করবে না। তো ওনার ক্ষেত্রে এখন আমরা গাইডলাইনগুলো পাই, তারপর আমরা জিনিসটা সম্পূর্ণভাবে আমরা জ্ঞান লাভ করার পরই আরো পরিষ্কারভাবে বলতে পারবো। ভ্যাকসিন, ফার্স্টে ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে, তারপরে আপনি বলছেন যে ডিউরেশনটা যাচ্ছে সেকেন্ড ডোজের ক্ষেত্রে, ওটা আরো বেশি, তখন ওর ওই সেকেন্ড ডোজের পরে বোঝা যাবে যে এফেক্ট হলো কি হলো না, সেটা তো একটা বিষয় মানে অনেক প্রকট হবে, অনেক, হ্যাঁ, আরো প্রকট হবে। এবার প্রশ্নটা রয়েছে যে ধরুন প্রথমবারে যে ভ্যাকসিন নিল, সে কিছু বুঝতে পারলো না, সে 14 দিন বাদে বা 28 দিনের মাথায় গিয়ে ডোজটা নিয়ে এবার তার রিয়াকশন স্টার্ট হয়ে গেল। এবার প্রশ্ন থেকে যাচ্ছে যে তার অন্যান্য যে মেডিসিন চলছে বা সে তো আন্ডার মেডিকেশনে রয়েছে, যারা এই ধরনের রোগগ্রস্ত মানুষ রয়েছেন, ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেই আমি বলছি, তারা অলরেডি ডায়াবেটিস পেশেন্ট, হয়তো ইনসুলিন নিচ্ছে, তার সঙ্গে অন্যান্য হয়তো ক্রিয়েটিনিন, ইউরিয়া অনেকটাই বেশি রয়েছে। তো তার সঙ্গে সঙ্গে এই
ভ্যাকসিনটা কোনো রকম বৈরিতা সৃষ্টি করবে না তো? হওয়ার কথা নয়, কিন্তু একটা আমি আশা করব, ডায়াবেটিস যাদের শর্করার মাত্রা বেশি, যাদেরকে মধুমেহ রোগ হিসেবে আমরা চিকিৎসা করে যাচ্ছি বা জানি বা চিহ্নিত করেছি, তারা আশা করি নিজেদের জন্য খেয়াল রাখবেন, শর্করার মাত্রাটা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। এখন যদি শর্করার মাত্রা 400-র ওপর উঠে যায়, তাহলে আমি কি প্রতিরোধটা করবে? সেখানে ভ্যাকসিন নিয়ে কিছুটা কাজ নিশ্চয়ই হবে, কিন্তু তা বলে তো পুরো কাজটা হবে না। আমি তো প্রতিরোধ করার ক্ষমতাটাকেই বসিয়ে দিলাম। সেই ক্ষেত্রে যারা ডায়াবেটিস, তাদের কিন্তু শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে যাতে আসতে পারে, সেই বিষয়টা কিন্তু দেখা দরকার। সেই জন্যই ইনসুলিন, সেই জন্যই ডায়াবেটিসের ওষুধ আমরা ব্যবহার করি, ঠিক মতো খেতে বলি। আমরা আশা করব সেখানে যারা মানুষজন আছে মধুমেহ রোগে ভুগছেন, তারা আশা করি যে এই বিষয়টা গুরুত্ব দেবেন। আগে নিজের শর্করার মাত্রা ঠিক করুন, তাহলে আপনার প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু শক্তিশালী হবে। তখন শরীরে যদি ভ্যাকসিন প্রবেশ করে, তখন আমার মনে হয় শরীর কিন্তু সেখানে অনেকটা শক্তিশালী হয়ে উঠবে, এবং এই শক্তি বৃদ্ধির জন্য ভবিষ্যতে যে কোনো জীবাণুকে প্রতিহত করার ক্ষমতা শরীর তখন রাখবে। কিন্তু শর্করার মাত্রা যদি একটা লাগাম ছাড়া হয়ে যায়, তখন তো আপনি আপনার কাছে বিপদ ডাকছেন, এক কিডনি খারাপ করছেন, হার্ট খারাপ করছেন, প্রতিরোধ করার ক্ষমতাটাকে আরো খর্ব করছেন। সেইটা তো একেবারে বেড়ে নেওয়া যায় না, একদম গ্রহণযোগ্য নয়। একেবারে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সন্দেশখালী থেকে সুধা প্রধান কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলুন। হ্যাঁ আমি আমার কাকিমার সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ, উনি বলুন। ক্যান্সারের পেশেন্ট, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। তো 5 বছর হলো উনি মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল চিকিৎসাধীন। তো এই করোনার কারণে উনি ফলো আপে যেতে পারেননি। উনি একজন স্বাস্থ্যকর্মী, আশা কর্মী। তো ওনার ক্ষেত্রে কি এই টিকাটা নেওয়া ঠিক হবে? এই বিষয়ে আমি একটু জানতে চাইছিলাম। আপনি শুনতে থাকুন। একটু আগে বলেছেন ডক্টর বিশ্বাস, আপনাকে আমি আবারও বলবো যদি একটু বলে দেন ডক্টর বিশ্বাস ওনাকে। হ্যাঁ, হওয়ার কথা নয়, কিন্তু ক্যান্সার এখন কোন স্তরে আছে সেইটা চিহ্নিত করা দরকার। ওনার যিনি কর্কট রোগ বিশেষজ্ঞ, সে আশা করি ওনাকে পুরো জিনিসটা বুঝিয়ে বলে দিতে পারবেন। কারণ কোন ওষুধ চলছে, প্রতিরোধ করার ক্ষমতাটা কোথায় গিয়ে ঠেকেছে শরীরে, সেইটা কিন্তু বুঝতে পারবেন চিকিৎসক। উনি অনুধাবন করতে পারবেন বিষয়টা, এবং ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসক, তার সাথে আলোচনা করে তার উপর ভ্যাকসিন প্রয়োগ করা যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু ওনাকে রাখতে হবে। তারপর চিকিৎসকের কথা অনুযায়ী ওনাকে আগামী যে কি ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাপনা করা ঠিক মতো হবে কিনা ভ্যাকসিনের ক্ষেত্রে, সেইটা তখন নিতে হবে। ডক্টর বিশ্বাস, এই যে এই ড্রাই রানটা ঠিক ভ্যাকসিনেশনের আগে কতটা মানে প্রভাবশালী হতে পারে? ড্রাই রান, কারণ আমরা শব্দটা বলছি ড্রাই রান অর্থাৎ ট্রায়াল রান যেটা চলছে। ট্রায়াল রান বা ড্রাই রানটা ভ্যাকসিনটা দেওয়া নয়, ভ্যাকসিন তো সবে এলো। ড্রাই রানটা করা হচ্ছে যে কর্মীরা আজকে ঠিক মতো প্রয়োগ করবে কিনা, কিভাবে প্রয়োগ করবে, কোন জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে, নির্দিষ্ট স্থানগুলোকে চিহ্নিত করা। আর যে মানুষরা, এটা তো একটা মাস ইমিউনাইজেশন, যে অনেক মানুষের মিলন হবে, সেইখানে মিলন ক্ষেত্রে আমরা প্রতিষেধকটা প্রয়োগ করব। সেইখানে ব্যবস্থাপনাগুলো যারা দেবেন তারা ঠিক মতো শিক্ষিত কিনা, তারা কিভাবে দেবেন, তাদেরকে ঠিক মতো শিক্ষিত করা, সেই প্রচেষ্টাই কিন্তু ড্রাই রান। কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে ড্রাই রান হচ্ছে না। এটা হয়তো একটা ডিস্টিল ওয়াটার দিয়েও হতে পারে, কি দিয়ে হচ্ছে আমি জানি না, কিন্তু একটা আবহাওয়া তৈরি করা, যে আমরা এই আবহাওয়া তৈরি করে আজকে আমরা ভ্যাকসিনটা এই সময় আসবে, তখন তোমাকে দিয়ে দিতে হবে, এবং সেটা কিভাবে সুরক্ষিত রাখতে হবে সেটাও কিন্তু সবটা একটা প্রক্রিয়ার মধ্যে হয়। এই প্রক্রিয়াটা যাতে নিখুঁত হয়, মসৃণ হয়, সেই জন্যই ড্রাই রানটা করা হয়। মানে ঠিক ড্রাই রানটা যে কোনো রিহার্সালের মতো, যে
মঞ্চে নামার আগে অন্য জায়গায় আপনি ব্যবস্থাগুলো দেখে নিতে, তারপরে যেদিন মঞ্চস্থ হবে আপনার নাটক, তখন আপনার অনেক লাইট, অনেক নানান রকম সাজ সরঞ্জাম তখন চলে আসবে। সেইটাই হচ্ছে ড্রাই রান, জাস্ট লাইক মক টেস্ট আমরা যেমন বলি, ওই জিনিসটাই হচ্ছে। একদমই। আর বলি যে ফার্স্ট ডোজের পরে অনেক রকম তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানুষের মনে। আপনি নিজেও দেখছেন যে প্রশ্নগুলো আসছেও সেভাবে, এই ধরনের পেশেন্ট নিতে পারবে কিনা, বা সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষরা নিতে পারবে কিনা, ধরনের প্রশ্ন আসছে। তো প্রশ্নের ক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আমরা শুনেছি কিছু মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে যে ফার্স্ট ডোজ নেওয়ার পরে আমরা সাধারণের সঙ্গে মিশতে পারবো কিনা, আমাদের আইসোলেটেড থাকতে হবে কিনা, আফটার 14 ডেজ বেরোবো, বা সেক্ষেত্রে বেরোলে আমাদের যদি বডি কন্ট্যাক্ট চলে আসে তাহলে কোনো ক্ষতি হবে। আমরা আসবো উত্তরে। ডাক্তারবাবু একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছিলাম, জসিমউদ্দিন। হ্যাঁ, কি নাম বললেন? জসিমউদ্দিন। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? আমার 2 মাস 14 দিন হয়েছে, আমি এনজিওপ্লাস্টিং করেছি এবং আমার অ্যালার্জিও আছে, রাইনাটিক অ্যালার্জি আছে। তো আমি কি কোভিড দিতে পারবো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, শুনতে থাকুন, বলছেন ডাক্তারবাবু। ফোন ছেড়ে শুনুন। অ্যাঞ্জিওপ্লাস্টিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অ্যাঞ্জিওপ্লাস্টিটা কিছুই না, রক্ত চলাচল করার জন্য একটা প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে অ্যাঞ্জিওপ্লাস্টির কোনো সাথে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। মানে তো সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। ওনার তো মাত্র 14 দিন হয়েছে, আর অ্যালার্জি হলেই ভ্যাকসিন নিতে পারবে না এটার কোনো মানে নেই। কিসে অ্যালার্জি, ওই ভ্যাকসিনে ওই প্রতিষেধকে অ্যালার্জি আছে কিনা সেইটা প্রশ্ন। সুতরাং ওনার ভ্যাকসিন নিয়ে এত এই ক্ষতি মানে চিন্তার কিছু নেই। সময় দিন, সবটা জানতে পারবেন। আপনার চিকিৎসক আপনাকে নিশ্চয়ই ঠিক মতো পরামর্শ দিয়ে বলে দিতে পারবে যে আপনার ভ্যাকসিন কখন লাগবে, কোন সময় লাগবে। সবটাই কিন্তু চিত্রটা স্পষ্ট হবে। আর একটু সময়ের অপেক্ষা। একদম যে প্রশ্নটা করছিলাম ডক্টর বিশ্বাস, মানুষের মনে তৈরি হওয়া প্রশ্ন যে ফার্স্ট ডোজের পরে কিভাবে তারা বিহেভ করবে, তারা বাইরে বেরোবে কিনা, তারা মানে মানুষের বডি কন্ট্যাক্টে আসতে পারবে কিনা, মাস্ক পরবে কিনা, গ্লাভস পরবে কিনা, এরকম প্রচুর প্রশ্ন আছে। না, আমরা তো একটা গণতন্ত্রের উৎসব পালন করব, অসুবিধা কি আছে? আমরা ফার্স্ট ডোজ নেব, তারপরে গণতন্ত্রের উৎসব পালন করব। আমাদের সামনে নির্বাচন আসছে, আর তারপর দেখবে বহু মানুষের প্রশ্ন। এখানে আমরা হয়তো কোভিড নিয়ে সীমিত রেখেছি আলোচনাটা, কেউ এখনো বার্ড ফ্লু নিয়ে কোনো প্রশ্ন করেনি। তো বার্ড ফ্লুর আতঙ্ক তো সেভাবে নেই, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি না। তো এরকম প্রশ্ন মানুষের থাকবে। সুতরাং প্রথম ডোজ নেওয়ার পর আর কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই যে আমি ঘরের মধ্যে থাকবো তা নয়। কিন্তু আবার বলছি, দূরত্ব রাখা, মাস্ক পরিহিত হয়ে বেরোনো, পরিচ্ছন্নতাটা বজায় রাখা, এইটা আপনারা রাখুন। এই শিক্ষাটা কিন্তু কোভিড দিল। এইটা যদি আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি, আমার মনে হয় আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব এবং ভবিষ্যতে অনেক জীবাণু আমাদের থেকে দূরে থাকবে। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বেহালা থেকে রিম্পা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার একটু ডাক্তারবাবুর সঙ্গে আমার কিছু জানার আছে ডাক্তারবাবু। উনি আছেন, আপনি বলুন। হ্যাঁ, আমি বলছি আমার এবং আমার হাজবেন্ডের সুগার আছে, প্রেশার আছে এবং হার্টের প্রবলেম আছে। তা আমাদের যে ওষুধগুলো চলে, আমরা কি ভ্যাকসিন নেওয়ার পর সেই ওষুধগুলো কন্টিনিউ করব? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন খাবো আছে? ভ্যাকসিন নেওয়ার পরেও, মানে খেতে পারবো সেই হ্যাঁ, ওষুধগুলো? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে কি আপনার? না না, আমার এটাই জানা যে আচ্ছা, আমরা সেই ওষুধগুলো, কারণ না সেকেন্ড ডোজ আবার 28 দিন না কতদিন পরে হবে, তো হ্যাঁ, আপনি সেটা আমরা মানে কি করবেন? সেই সময়টার ভেতর আমরা খেতে পারবো কিনা। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন ডাক্তারবাবু, উত্তর দিচ্ছেন। মানে প্রথমেই প্রশংসা করব সিটিভিএন কে, যে মানুষকে কিন্তু প্রশ্ন করার একটা সুযোগ, এই মঞ্চটা করে দেওয়ার। কারণ এই যে মানুষের মধ্যে যে এত প্রশ্ন, সেগুলো কিন্তু সত্যি ইতিবাচক এবং মানুষকে বোঝা যায় মানুষ কতটা আগ্রহ, কতটা জানতে পেরেছে তারা কোভিড সম্বন্ধে। ভ্যাকসিন সম্বন্ধে একটা কথা বলে রাখি, ভ্যাকসিন নেওয়ার সাথে ওষুধের কিন্তু কোনো সম্পর্ক নেই। যেটা বলা হচ্ছে, একটা ক্ষেত্রে ডাক্তাররা বলেছে
যে এই প্রতিষেধকের সাথে মদ্যপানের একটা সম্পর্ক আছে, কারণ মদ্যপান করলে নষ্ট করে দেয় শরীরের প্রতিরোধ করার ক্ষমতা। তাছাড়া কিন্তু আর কিছু নেই। কিন্তু ওষুধ, হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, আপনাকে তো ওষুধ খেতেই হবে, কারণ শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে, শরীরে চর্বির মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য তো এই হার্টটাকে ভালো রাখতে হবে, এই জন্যই ওষুধ দেওয়া। ওষুধের সাথে কিন্তু প্রতিষেধকের কোনো সম্পর্ক নেই। ওষুধ আপনাকে চালাতে হবে নিয়মিতভাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আসাম থেকে বলছি। কে বলছেন? আমি আসাম থেকে সুস্মিতা রায় বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? না, আমি ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলতে পারবো কি? সরাসরি উনিই আছেন, আপনি বলুন, উনি শুনতে পাবেন। আচ্ছা আচ্ছা। গত বছর এই 12 জানুয়ারিতে আমার হাজবেন্ডের মানে বাইপাস অপারেশন হয়েছিল। হ্যাঁ, তাই উনি মেডিসিন এখন যথারীতি মেডিসিন সব খাচ্ছেন এখন পর্যন্ত। তো উনি কি ইঞ্জেকশনটা নিতে পারবেন? আচ্ছা, আপনি শুনতে হ্যাঁ, থাকুন। নিতে পারবেন, কোনো বাধা নেই। কিন্তু আপনি ডাক্তারবাবুর, যিনি বাইপাস করেছেন, সার্জনের সাথে কিন্তু একটা পরামর্শ করে নেবেন, কারণ একটা কবে দিতে পারবেন, নিশ্চয়ই দিতে পারবেন, এখানে কোনো বাধা নেই। চিন্তা আমাদের প্রত্যেকেরই, যেহেতু অজানা বিষয়টা এখনো আমাদের কাছে পুরোটা পরিষ্কার নয় ছবিটা, সুতরাং যতক্ষণ না এইটা শুরু হচ্ছে, দেখুন ড্রাই রানের প্রশ্নতে কিন্তু আসল বিষয়টা বেরিয়ে হলো ড্রাই রানটা কী এবং সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কারণ আমরা লাগাতার এমনও দেখেছি ডক্টর বিশ্বাস, যখন টেস্ট হচ্ছিল, কোভিড টেস্ট হচ্ছে, সেখানেও টেস্টিংয়ের ক্ষেত্রে হাজারো একটা সমস্যা কিন্তু স্বাস্থ্যকর্মীদের তরফ থেকেও কিছু ক্ষেত্রে কিন্তু পাওয়া গেছে, যেটা প্রপার টেস্ট হচ্ছে না, প্রপার লালা সংগ্রহ করা হচ্ছিল না। এবং এই মঞ্চ থেকে বারবার করে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে এইটাও তো তাহলে ভুল একটা বার্তা পৌঁছচ্ছে, যে স্বাস্থ্যকর্মীদের কিছু অংশ তারা কিন্তু ঠিকমতো ট্রেন্ড আপ নয়। তাহলে এইবার যে ড্রাই রানটা হলো, তাহলে এইখানেও কি 100% তারা ট্রেন্ড আপ হয়ে যেতে পারবে এত কম পরিসরের মধ্যে টিকাকরণের আগে? দেখুন, যদি একটা কথা আলোচনা করা হয়, আমরা যদি 60% মানুষকে প্রতিষেধক দিই, মানে ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে তাহলে আমাদের প্রতিষেধক দিতে হবে। আর আপনাকে আমি একটা হিসেব করে দিচ্ছি, এই বছর বলেছে, 3টে কোম্পানি মিলিয়ে বলেছে 80 কোটি করতে পারবে এই বছরের শেষে। 40 কোটি বলেছে অ্যাস্ট্রাজেনিকা, মানে ভারত বায়োটেক, মানে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেক বলেছে 30 কোটি, আর জাইডাস বলেছে 10 কোটি তারা প্রতিষেধক তৈরি করতে পারবে। আর একটা কথা, এবার আপনি দ্বিগুণ করুন, মানে 80 কোটি যদি 60%, 60% হয়, তাতেই যথেষ্ট। অনেকটা জায়গায় আমরা ভালো জায়গায় পৌঁছবো। তার দ্বিগুণ করলে 160 কোটি ভ্যাকসিন লাগছে। 28,000 জায়গা আছে সারা ভারতবর্ষে এটাকে রাখার, সেটাও কিন্তু একটু অপ্রতুল হয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে সবাই কিন্তু 6 মাস, আর সরকারের যেটা সেটা হচ্ছে 25 কোটি এই জুলাইয়ের মধ্যে যে টার্গেট বলেছে। সময় লাগবে, কিন্তু আবার নিজের ধারণা হয়ে যাবে। আর ভ্যাকসিন দেওয়াটা তো খুব কষ্টকর না, কারণ এটা ইন্ট্রাভাস্কুলার। ইন্ট্রাভেনাস হলে সত্যি কথা ওটা পারদর্শী যারা রয়েছেন এই বিষয়ে তারা, তাদের লাগতে পারে, কিন্তু ইন্ট্রাভাস্কুলারটা অনেকে দিতে পারবে, ঠিক জায়গাটা দিতে লাগে। ওই জায়গাটা যদি ঠিক করে, আমার মনে হয় তাতে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। কিন্তু দুটো জিনিস, ভায়ালটা যাতে ঠিক থাকে, আর তার সাথে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডটা যেন রাখে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই বিষয়টা কিন্তু দেখা দরকার। সুতরাং এখনো কিন্তু আমাদের সংরক্ষণ ভ্যাকসিনের ক্ষেত্রেও একটা সতর্কতা অবলম্বনের জায়গা রয়েই যাচ্ছে। তার কারণ ভ্যাকসিনেশন শুরুর আগে ভ্যাকসিন পৌঁছানোর পরে সেই ভ্যাকসিনকে সংরক্ষিত করাটা সবথেকে বড় বিষয়। তবে গিয়ে তার ভ্যাকসিনেশন হবে, সেটা যাতে বেঁচে থাকে, মানে তার যে মানে গুণগত দিক সেটা যেন পাওয়া যায়, এটা হচ্ছে বড় বিষয়। তবে একটা কথা, যে এই যে ভ্যাকসিনেশন চলবে, আমরা জানি যে অনেক প্রেগনেন্ট বহু মহিলা রয়েছেন এবং তাদের প্রথম থেকেই একটা টেনশন, এবং আপনি বহুবার করে বলেছেন যে টেনশন নয়, সতর্কে থাকুন, কোনো অসুবিধা নেই প্রেগনেন্ট
প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে, কিন্তু এই সময়টার মধ্যে যেহেতু ভ্যাকসিনেশনের একটা টাইম শুরু হচ্ছে এবং দ্রুত সেটা শুরু হয়ে যাবে, আফটার স্বাস্থ্যকর্মীরা তারা তো সাধারণ মানুষের প্রতি এবার নজর দেবে এবং সেই ভ্যাকসিনেশন চলবে। তাদের ক্ষেত্রে এক্সট্রা কি কোনো ব্যবস্থাপনা নিতে হবে নিজস্ব থেকে, নিজের দিক থেকে যদি বলি আমরা, যারা প্রেগনেন্ট রয়েছে? সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজরদারি দেওয়া দরকার, যাতে তাদের কোনোভাবে সংক্রমণটা না হয়ে যায় এবং শরীরটা ঠিক থাকে। আর তার সাথে যেসব বিধান আছে এখনো পড়ছি, সেটা আরও এই বছর অবধি কিন্তু রাখতেই হবে। মাস্ক পরিহিত হয়ে পরিচ্ছন্নতাটা রাখা, আর তার সাথে কোনো ওষুধের কোনো অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেইটা দেখা। যাই হোক, এই মুহূর্তে আপাতত এইটুকু রাখলে আমার মনে হয় ভ্যাকসিন এর যে প্রক্রিয়াটা সেটা সুন্দরভাবে শুরু করা যাবে, মসৃণ হবে পথটা, এবং আগামী দিন আমাদের ভবিষ্যৎটা ভালো হবে, আমরা সুরক্ষিত থাকবো, সেই আশাটা আমি করছি চিকিৎসক হিসেবে। ডক্টর বিশ্বাস, আমাদের যে ওয়েদারের একটা অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে সময় যেটা হওয়ার না সে সময় এখন আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো তার ফলে এই ওয়েদারটাও তো অন্যরকমভাবে আমাদের যাদের ব্রঙ্কাইটিসের পেশেন্ট রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়ছে। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা লাং ইনফেকশনের অদ্ভুতভাবে সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কতটা সুরক্ষিত আমাদের রাখতে হবে যতক্ষণ না ভ্যাকসিনেশন স্টার্ট হচ্ছে আম জনতার ক্ষেত্রে? দেখুন, আমাদের যা তাপমাত্রা এখন, মোটামুটি আবহাওয়াবিদরা একটা কথা বলেছে, আর 14 ডিগ্রির নিচে তাপমাত্রা নামবে না। তবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বিপদ কিন্তু এখনো কাটেনি। ফেব্রুয়ারি মাস যতক্ষণ না চড়া রোদটা পড়বে, তার আগে কিন্তু অবধি যে ভাইরাস আকাশে বাকাশে ঘুরে বেড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন তখন জীবাণুটা এসে পরিস্থিতি কিন্তু জটিল করতে পারে। তো সেই ক্ষেত্রে যারা ওষুধ খাচ্ছেন তারা নিয়মিত ওষুধ খান। ঠান্ডার সময় আমরা অনেক সময় খাবার দাবার ব্যাপারে কিন্তু একটু আলগা হয়ে যাই, আমরা একটু বেশি তেল মশলা খেয়ে ফেলি, সেটাও কিন্তু ভুল। কারণ শোষণ যন্ত্রের ওপর কিন্তু চাপ পড়ে, পেটের ওপর কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়া দেখা যায় এবং তার প্রভাবটা ভালো থাকে না। তার উপর হচ্ছে আমরা জামা কাপড় হয়তো খুব লুজ যেন না পরি, ফুল শার্ট ফুল হাতা প্যান্ট কিন্তু আমরা সবসময় পরে থাকি। তার সাথে হচ্ছে জল প্রচুর পরিমাণে যেন খাই, এই সময় জল খাওয়ার প্রবণতাটা একটু কম থাকে, কিন্তু জলটা যেন খাই, তাহলে মুখটা পরিষ্কার থাকবে। মুখ থেকে অনেক রকম সংক্রমণ আসতে পারে, সেটা শরীরের বিভিন্ন অঙ্গে চলে যেতে পারে, সেই জায়গাটা রাখা। আর সাথে ত্বকের যত্নটাও নেওয়া দরকার। এই সময় দেখবেন খুব অ্যালার্জির জন্য অনেক সময় মানুষের চুলকানি হয়, সেই যাতে কোনো ক্রিম পাওয়া যায় যাতে শুষ্কতাটা না থাকে। তো এই জায়গাগুলো যদি আমরা ধরে রাখতে পারি, আর তার সাথে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যাদের প্রতি বছর যে সময় নিচ্ছেন নিয়ে যান। আর যারা নিউমোকক্কাল ভ্যাকসিন 65-র ওপর হয়ে গেছে, একবারই দিতে হবে, 65-র আগে হলে দুবার দিতে হবে 5 বছরের ব্যবধানে। এই যে নিদানগুলো আমি বললাম, এইগুলো বেড়ে চললে কিন্তু ভালো থাকবেন। আরেকটা হচ্ছে, সকালবেলা অনেকেই প্রাতঃভ্রমণ করেন, সেই প্রাতঃভ্রমণটা আমি বলবো এই সময় না করতে। বেলা বাড়ুক তারপর আপনি হাঁটুন, কারণ আপনার ভ্রমণটাই কিন্তু আপনি কতটা হেঁটেছেন সেটা দরকার, আপনি কখন হেঁটেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। একদম। হ্যালো হ্যালো, কেউ কি আছেন আমাদের সাথে? সম্ভবত নেই। আর একদম সত্যি কথা, কারণ এই যে ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন স্টার্টের মধ্যে অনেক কিছু আমাদের নির্ভর করছে। এক হচ্ছে আমাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য জীবনযাত্রা, যদিও ডক্টর বিশ্বাস অদ্ভুতভাবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাই চলছে, শুধুমাত্র ছাত্রছাত্রী পড়ুয়াদের বাদ দিয়ে বাকি সমস্তটাই অলমোস্ট স্বাভাবিকই হয়ে গেছে। তো এই যে যখন ভ্যাকসিন স্টার্ট হবে, বাচ্চাদের ক্ষেত্রে তাদের নতুন আবার নতুন করে জীবনযাত্রার মধ্যে পড়াশোনার জীবনযাত্রার মধ্যে ফিরে আসাটা একটা সবথেকে বড় চিন্তার বিষয়। এবং তারা ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে তারা কি এই ভ্যাকসিনটা নিতে পারবে? কারণ খুব ছোট ক্ষুদে যারা রয়েছে, একদমই ছোট, তাদেরকে নিয়েই যত চিন্তা, যার জন্য স্কুল এখনো বন্ধ। তাদের ক্ষেত্রে তো এই বিষয়টা তো সত্যি, তাদের মাসের পর মাস তারা স্কুলে যেতে পারেনি, তারা তাদের ক্লাসে যেতে পারেনি, শ্রেণীকক্ষ থেকে তারা দূরে, তারা বাড়িতে বসেই শ্রেণীকক্ষ তৈরি করেছেন। এই জন্য
তাদের জীবনে তো কিছুটা পরিবর্তন হয়েছে, তবে আমরা স্বাভাবিক হয়ে যাচ্ছি, তারাও স্বাভাবিক হয়ে যাবে। এই কিছুক্ষণ আগে আপনাকে যে স্বাভাবিক যে মানুষটা আপনাকে গান শুনিয়ে দিল, সে মানুষটাও স্বাভাবিক হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তিনিও প্রফুল্ল হয়েছেন এই ভ্যাকসিন শুনে, ওই জন্য ওনার কথার জায়গায় উনি গান শোনালেন। তো এই যে দিন যত যাচ্ছে, তো আমার বক্তব্য হচ্ছে আমরা স্বাভাবিক জীবনে সমমহিমায় ফিরবো, কিন্তু সাবধানতার বাণী, সতর্কতার বাণী যেগুলো আমরা দিয়েছি চিকিৎসক মহল থেকে, বা সব থেকে বড় দায়িত্বটা কিন্তু মিডিয়া নিয়েছে। আমি বলছি, মিডিয়া ছাড়া কিন্তু আমাদের কণ্ঠ কিন্তু অন্যের মানুষের কাছে পৌঁছতো না, আমাদের বার্তা পৌঁছতো না। সেই ক্ষেত্রে আজকে যে দায়িত্ব পালন করে গেছে সবাই, মিডিয়াকেও যথেষ্ট আমি ধন্যবাদ জানাবো। আর রীতিমতো অনুষ্ঠান করে গেছে নিয়মিত, সেই অনুষ্ঠানগুলোর জন্যই আজকে কিন্তু এই জায়গাটা মানুষ কিছুটা বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর, কিভাবে সাবধান হতে হবে। তবে মানুষ তো একভাবে চলতে পারে না, সহমহিমায় তাই আবার ফিরে যাবে নিজের জায়গাটায়। তবে আবার বলছি, প্রতিষেধক এসে কিন্তু একটা ভালো জায়গা, কিছুটা দিকটা খুলে গেছে। এই প্রতিষেধক যদি সফল হয়, তাহলে আমরা তো আশা করছি যে আর 1 বছরের মধ্যে আমরা করোনা মুক্ত বিশ্ব একটা দেখতে চলেছি। অবশ্যই আমরা ডক্টর বিশ্বাস একদম শেষের দিকে, আমরা এতটা মাস ধৈর্য ধরে আমরা এই পর্যন্ত পৌঁছেছি, শুধু আর কটা মুহূর্তের অপেক্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি এই কটা মুহূর্তের জন্য ধৈর্য রাখার ক্ষেত্রে? আমরা ধৈর্য তো ধরে রেখেছি, ধৈর্য ধরে রাখতে বাধ্য হয়েছি, সেই বাধ্যবাধকতার মধ্যেই তো আমরা আছি। হয়তো আমরা স্বাভাবিক জীবনে কিছুটা যাচ্ছি, আমাদের বাধ্যতার মানে বাধ্য হয়েছি, তবুও যেভাবে মানুষ আজকে মাস্ক পরিহিত হয়ে বেরিয়েছে, যেভাবে মানুষ আজকে জনসমাগম থেকে দূরে থেকেছে, সেইটা তো একটা ইতিবাচক দিক আছে। তবে একটা যেটা কিছুটা কিঞ্চিত ভয়, যে কারণে আমি কিছুটা ভীত, যে সামনে একটা নির্বাচন, সেখানে যদি বেশি জনসমাগম হয়, ভ্যাকসিন যদি প্রক্রিয়াটা যেতে আরো বেশ কয়েক মাস লাগবে সম্পূর্ণ হতে, বছরও লাগতে পারে, সেই ক্ষেত্রে রোগটা আবার ছড়িয়ে না যায়, দ্বিতীয় তরঙ্গ যাতে না আসে, তার উপর একটা আতঙ্ক, একটার পর একটা আতঙ্ক, এই বার্ড ফ্লুর আতঙ্ক, এই খেতে পারবো কি, ওই খেতে পারবো, প্রচুর প্রশ্ন দেখবেন আপনারা অনুষ্ঠান করলে আসবে। কিন্তু একদম। ঘটনাটা হচ্ছে যে আমরা মনে করি আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের ধৈর্যটাকে, আমরা ধৈর্য ধরে রাখবো। অবশ্যই তাই, একদমই তাই। বলবো যে যে ঠিক নির্বাচন সামনে, সবার প্রতিযোগিতায় নেমেছে সকলে, শুধুমাত্র সুস্থতার জায়গার দিকটা আমার মনে হয় নজর রাখাটা অত্যন্ত জরুরি। আজকের হাতে সময় নিয়ে এই করোনা সতর্কতা আমাদের সব সময় সঙ্গে থাকবে, আপনাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ জানাবো অনেক ডক্টর বিশ্বাসকে আমাদের সুন্দর গাইডলাইন্স দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের জানাবো প্রশ্ন করার জন্য। বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নমস্কার।